এই যে মেনে নেওয়ার যে মানসিকতাটা, যে সময়ের প্রয়োজনে কেউ এগিয়ে যাবে, কেউ পিছিয়ে আসবে, এবং এই এগিয়ে যাওয়াটা নিজের ব্যক্তিগত পরাজয় নয়, বরং দলের প্রয়োজনে এটা ভালো, এই যে মেনে নেওয়াটা, এই যে স্পোর্টিং অ্যাটিচিউডটা, আমি এটাকে প্রশংসা করি। খুব ভালো একটা তারা সিদ্ধান্ত নিয়েছে এবং তারা এটা ভালো কাজ করেছে। আমি মনে করি বাংলাদেশের যারা সিনিয়র পলিটিশিয়ান যারা আছেন, যারা অন্য অন্য পার্টিতে আছেন, তাদের এখান থেকে শিক্ষা নেওয়া উচিত যে এই ছোট ছোট ছেলেরা পারছে দেখাইতে, তোমরা তো পারতেছো না। প্রথমত জিনিসটা হলো যে পরিবারতন্ত্রের বিরুদ্ধে তাদের যে আহ্বান, এটাকে আমি খুবই ইতিবাচকভাবে দেখি। খুবই আমি মনে করি এটা হওয়া উচিত। মানুষ যদি জানে যে আমাকে সারা জীবন কর্মী হয়েই থাকতে হবে, স্লোগান দিয়েই চলতে হবে, তাহলে সেই রাজনীতিতে মানুষ আসবে কেন? তারও তো আকাঙ্ক্ষা থাকতে পারে। আবার পরিবারতান্ত্রিক কিন্তু অন্য জিনিসও আছে। আরেকটা জিনিস আমি বলি, পরিবারতান্ত্রিক ব্যাপারটা হলো যে বাবার ছেলে হবে, সেই ছেলেই রাজা হবে, সেই প্রধানমন্ত্রী হবে, সেই দলের প্রধান হবে। এটা যে পরিবারতন্ত্র, এটা কি করে? এটা সাধারণ কর্মীকে নিরুৎসাহিত করে, তাকে বলেই দেয় যে তুমি হলে প্রজা আর আমি হলাম রাজা, তোমার দায়িত্ব হলো আমাকে জিন্দাবাদ বলা। তো এটা ঠিক না, এটা গণতন্ত্রের এটা মূল বক্তব্য নয়। আমাদের এখানে আরেকটা পরিবারতান্ত্রিক না, কিন্তু আরেকটা এরকম একটা ঘটনা আছে। সেটা হলো গিয়া, যত দল দেখবেন আপনি, দলের যারা প্রধান হন ওনারা প্রধানের পদ ছাড়তে চান না, কেউ না। দেখেন আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন দেখতাম এই রাশেদ খান মেনন, তখন থেকে ওয়ার্কার্স পার্টি মনে হলো যে ওনার একটা প্রত্যেক সম্পত্তি আর কি পাইছে, ওটা উনি জীবনে ছাড়বে না, ওইটা নিয়ে এসে আছে। তো এই পার্টি কীভাবে সম্ভব? এবং একই জিনিস, যা সদস্যের দিকে হাসানুল হক ইনুর প্রত্যেক সম্পত্তি হয়ে গেছিল, ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত হয়েছিল। তো এরা কিন্তু কেউ ছাড়ে না, ছাড়ার কোনো ইতিহাস নাই। দিনের পর দিন ইলেকশন করে, ইলেকশনে মিজারেবল রেজাল্ট করে, পদ ছাড়ে না, সেই থাকবে। আবার বিএনপিতে একই জিনিস, আওয়ামী লীগেও একই জিনিস, সমস্ত পলিটিক্যাল পার্টিতে। খালি যেন জামাতটাতে আমি একটু চেঞ্জ দেখি, এরা আমার মনে হয় তুলনামূলকভাবে গণতান্ত্রিক। বিদেশে দেখবেন নির্বাচনে দল হাইরে গেছে, দলীয় প্রধানের পদ থেকে তাকে সরে যেতে হচ্ছে। ইংল্যান্ডে দেখেন আপনি। তো এটা কিন্তু এতটুকু সৌজন্যতা বোধ আমাদের দেশে নাই। আমাদের দেশে ম্যাক্সিমাম ক্ষেত্রে দলীয় প্রধান কখনো পদ ছাড়বেন না। তো এটা কিন্তু পরিবারতন্ত্রের যে খুব বেশি কিছু ভালো তাও আমি মনে করি না। তো এই ব্যাপারে ওদের যে বক্তব্যগুলি, আমি হাসনাত আবদুল্লাহ বক্তব্য শুনেছি, আমার কাছে খুবই ভালো লাগছে। আমি মনে করি এই ধরনের পলিটিক্যাল পার্টি আসা উচিত, যারা নাকি এই চেঞ্জটা। এবং আমি এখানে আরেকটা চেঞ্জ দেখছি, নাহিদ ইসলাম যে দল থেকে আসছে, সেই দলের মূল লোক ছিল আখতার হোসেন, তাই না? সেই তো মূল দলটা সেই করছে, এই নূরদের ওখান থেকে বেরিয়ে যে ছাত্র শক্তি, এবং সেই দলের তার সদস্য সচিব ছিল নাহিদ ইসলাম। এখন নাহিদ ইসলাম হয়ে গেছে দলের প্রধান চেহারা, এবং এটা তো আখতার হোসেন মেনেছে। আবার দেখেন নাগরিক কমিটি যেটা ছিল, সেটার মূল লোক ছিল পাটোয়ারি যখন সিরিয়াল অনেক পিছনে বেড়ে গেছে, কিন্তু পাটোয়ারি কিন্তু নতুন একটা দল করে নাই, সে ওদের সঙ্গে আছে। এই যে মেনে নেওয়ার যে মানসিকতাটা, যে সময়ের প্রয়োজনে কেউ এগিয়ে যাবে, কেউ পিছিয়ে আসবে, এবং এই এগিয়ে যাওয়াটা নিজের ব্যক্তিগত পরাজয় নয়, বরং দলের প্রয়োজনে এটা ভালো, এই যে মেনে নেওয়াটা, এই যে স্পোর্টিং অ্যাটিচিউডটা, আমি এটাকে প্রশংসা করি। খুব ভালো একটা তারা সিদ্ধান্ত নিয়েছে এবং তারা এটা ভালো কাজ করেছে। আমি মনে করি বাংলাদেশের যারা সিনিয়র পলিটিশিয়ান যারা আছেন, যারা অন্য অন্য পার্টিতে আছেন, তাদের এখান থেকে শিক্ষা নেওয়া উচিত যে এই ছোট ছোট ছেলেরা পারছে দেখাইতে, তোমরা তো পারতেছো না। তো এটাকে আমি সাপোর্ট করি। এখন সামনের দিকে যে নির্বাচনের কথা আমরা শুনছি, সেখানে কি প্রত্যাশা আমরা করতে পারি কিনা যে জনগণ তাদের ভোটটা দিতে পারবে? দেখেন, আমি বললাম তো, এটা আসলে হয় কি জানেন, আমি এই যে নতুন পলিটিক্যাল পার্টিটা হয়েছে না, এদের তো প্রথমে সমালোচনা করলাম, পরে প্রশংসাও করলাম। এদের মধ্যে প্রশংসার কাজ, একটা মানুষটা শুনেন, পৃথিবীতে আপনি এমন একটা মানুষ খুঁজে বের করতে পারবেন না যার সব খারাপ, আবার এমন একটা মানুষ খুঁজে বের করতে পারবেন না যার সব ভালো। ভালো মন্দ মিলেই কিন্তু মানুষ, কাজে ভালোটাও বলতে হবে, যেটা মন্দ লাগছে সেটাও বলতে হবে। তো ইয়াংদের একটা ভালো দিক জানেন, তারা নতুন নতুন সিদ্ধান্ত নিতে পারে, বুড়ারা পায় না, বৃদ্ধরা কোনো এক্সপেরিমেন্টে যেতে পারে না। এই ইয়াংরা
অনেক নতুন নতুন সিদ্ধান্ত নিচ্ছে, কিন্তু আমি এটাকে সাপোর্ট করি। ইলেকশন কমিশনে কতগুলি অথর্ব লোককে বসায় রাখা হয়েছে, একদম অথর্ব, এবং এটা আমাদের ইলেকশন কমিশনের ফরম্যাটটা এরকম। 5 বছর 10 বছর 15 বছর আগে যারা রিটায়ারমেন্টে গেছে, যাদের নাকি আর কোনো দেওয়ার ক্ষমতা নাই বলে সরকার তাদেরকে বিদায় করে দিচ্ছে, একটা লোকের রিটায়ারমেন্টে দেয় কেন? ভাই তুমি আর কিছু এই গভর্নমেন্টকে দিতে পারবা না, অতএব বাড়ি যাও, যে ঘুমাও। সেই ঘুমন্ত লোকটা ডাইকে আইন আপনি দিয়েছেন, হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বটা। এটা হলো টোটাল যে আপনার কনসেপশন ফিলোসফি, তার এগেনস্টে যায়। এই বৃদ্ধ লোকগুলি এখন হাসিনা আমলে যেটা করছিল, সে জাতীয় ভোটার, আচ্ছা জাতীয় ভোটার দিবস পালন করলে কি ভোটাররা খুশি হয়? জাতীয় ভোটার দিবস পালন করলে কি ভোটারদের মানে উত্তেজনা বেড়ে যায়, সম্মান বৃদ্ধি হয়? কি এক ভোটে তারা আয়োজন করতেছে, বাংলাদেশের 1 কোটি লোক বিদেশ থাকে, 1 কোটি লোক। আপনি একটা ইলেকশন করবেন, 1 কোটি লোকের মতামতে কোনো মূল্য নাই এই দেশে? তাদেরকে ভোটের মধ্যে আনতে পারছে? আজকে ভোটারের তালিকা করছে, আজকে ধরেন আজকে পর্যন্ত তালিকাগুলো তারা, এটা কি মাস? ফেব্রুয়ারি মাস। যদি ইলেকশন যদি আগামী বছর ফেব্রুয়ারিতে হয়, তাহলে এই 1 বছরে যত লোক বয়স 18 হবে তারা কেউ ভোট দিতে পারবে না, তাদেরকে আরো 5 বছর ওয়েট করতে হবে। ইজ ইট এ সায়েন্টিফিক সিস্টেম? এই চেঞ্জটা করার সাহসও নাই, যোগ্যতাও নাই, এই জ্ঞানও নাই এই অথর্বদের। এবং সরকারগুলো যারা আসে তারা এভাবেই চিন্তা করে, এর বাইরে তারা চিন্তা করতে পারে না। ডক্টর ইউনূসের পক্ষে চিন্তা করা সম্ভব না, কারণ উনিও 80-এর উপরে বয়স, ওনার পারবে না। উনি একসময় ইয়াং ছিলেন, ওই সাফল্য দিয়ে আজকে এটা মাপলে হবে না। একটা আপনি 10 আর 12 যোগ করতে দিলেন, একসময় অঙ্কের লেটার পাইছিল, সে যদি এটাকে 21 বলে তাহলে হবে না অঙ্ক। বয়সের কারণে 21 বলতে পারে অনেকে। সমস্যাটা এখানে। আপনি আমাকে বলেন, তারা তো ভোটারটাই ঠিক করতে পারছে না। তাহলে আপনার পরামর্শটা কি? আমার পরামর্শ, যে সমস্যাগুলো সমাধান করতে হবে। সারা দুনিয়ার লোক ভোট দেয় না, আমেরিকার অনেক সিটিজেন বাংলাদেশ ভোট দেয় না। এরা পারবে না, তাহলে এদেরকে বাদ দিয়ে নতুন ইয়াং জেনারেশনে যারা পারবে তাদেরকে আনতে হবে। আমি তো প্রবলেমগুলো দেখাই দিলাম, আপনি এই প্রবলেমগুলো সলভ করুক, সলভ করে দেখাক। এদেরকে বলবে কি এখন আর সময় কোথায়, তো এই কদিন কি করে আঙ্গুল চুষছেন বসে বসে, পারলেন না কেন? সারা দুনিয়ার লোক বিদেশ থেকে ভোট দিচ্ছে। আজকালকার দিনে বিদেশে বসে আপনি বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্ট করতে পারেন, অপারেট করতে পারেন, ভোট দিতে পারেন না কেন? ব্যবস্থা করেন না কেন? আপনি ব্যবস্থা করেন। ভাই একজন লোকের মনে করেন তার আইডি কার্ড, তার আপনাকে ন্যাশনাল কার্ড দিচ্ছে, আইডি কার্ড দিচ্ছেন, তো সিম্পল, যখন ভোট হবে সেই দিন যাদের বয়স 18 হবে সেই ভোট দেওয়ার যোগ্য। সিস্টেমটা ক্রিয়েট করেন, অটোমেটিক্যালি হবে সিস্টেম। হ্যাঁ, অটোমেটিক্যালি তো হয়, অটোমেটিক্যালি হবে। সে তার আইডি কার্ড নিয়ে যাবে, ওখানে পাঞ্চ করবে, পাঞ্চ করলে বলবে আপনার বয়স হয় নাই, ভোট দিতে পারবেন না। সিম্পল তো, এই কাজটা করার মতো বুদ্ধিও নাই, এটা বুঝেও না ভালো মতো কেমন কি করতে হবে। দল হলো জাতীয় নাগরিক পার্টি, এখানে তারা তো কতগুলো জিনিস সামনে এনেছে, আপনি সেটা খেয়াল করেছেন, কিন্তু একটা জায়গায় আপনি পরিষ্কার হয়েছেন কিনা, যে বিশেষ করে আদর্শিক অবস্থান আসলে কি হবে বা কি হতে যাচ্ছে, বাংলাদেশ পন্থীর কথা বলেছে, এটা দিয়ে আসলে পরিষ্কার হয় কিনা। কারণ আমাদের দেশে যে অপরাপর যে রাজনৈতিক দলগুলো আছে, আমরা আওয়ামী লীগের একটা আদর্শিক অবস্থান জানি, বিএনপির আদর্শিক অবস্থান জানি, জামাতের আদর্শিক অবস্থান জানি, বামপন্থী দলগুলো একটা আদর্শিক অবস্থান জানি। এদের আদর্শিক অবস্থানটা পরিষ্কার হলো কিনা, বা এরা আসলে এই নতুন যে রাজনীতির কথা বলছে সেখানে কতটা ভূমিকা রাখতে পারবে বলে আপনার মনে হয়? শুনেন, মানে যে কথাটা জুনায়েদ সাকিবই বললেন, আসলে পজিটিভ নেগেটিভ সবই তো আছে। ছোট মানুষ একটা দল করছে, আমি তাদের কিন্তু মানে আপনার আন্ডারমাইন করতেছি না, বাট আমি মেধার দিক দিয়ে তাদেরকে ছোট মানুষই বলবো। তারা দল করবে এটা তো আমরা শুনতেছি আজকে 2-3 মাস ধরে, এখনো তারা দলের একটা গঠনতন্ত্র করতে পারে নাই। মানুষ তো প্রথমে চিন্তা করে যে একটা গঠনতন্ত্র হবে, তারা কি কতগুলি মানে খুবই মানে এই টাইপের চমক সৃষ্টিকারী স্লোগান নিয়ে আসছে, আর কিচ্ছু না। এই দলের কোনো রাজনৈতিক আদর্শ কেউ জানে না, ওরা নিজেরাও জানে না। তারা নিজেরাও কয়েকটা শব্দ জানে, এবং এই শব্দগুলি প্রয়োগ কি, এই শব্দগুলি কি অর্থ বহন করে তাও জানে বলে আমার কাছে মনে হয় না। এবং তাদের মধ্যে কিছু কিছু আমার কাছে মনে হয়েছে যে একটা জনবিচ্ছিন্ন একটা ভাব আছে। যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, এখানে যারা গিয়েছে, যারা ইয়াং গিয়েছে, ওদের সঙ্গে আলাপ করে দেখেন,
কি বললো নাহিদ? বলবে আমরা সেকেন্ড রেভলিউশন করব, সেকেন্ড রিপাবলিক করব। ওকে ফাইন, জিজ্ঞেস তারপরে আপনার ফলোইং কোশ্চেন, ভাই সেকেন্ড রিপাবলিকটা কি তুমি বুঝো? বুঝে না, কেউ বুঝে না। ওখানে জিজ্ঞাসা করেন যারা ওখানে ছিল তাদের মধ্যে কয়জন লোক সেকেন্ড রিপাবলিক বুঝে? যদি না বোঝা ভালো, ভালো কেন জানেন? না বুঝলে পরে স্লোগানটা দেওয়া যায়, বুঝলেই তো প্রশ্নটা ওঠে, ভাই সেকেন্ড রিপাবলিক কেন? সেকেন্ড রিপাবলিকের কোন বাস্তবতা এই দেশে এই মুহূর্তে আছে? রিপাবলিকটা কখন হয়েছিল, কিভাবে হয়েছিল, কি গুণগত পরিবর্তন তোমরা করতে চাও? আচ্ছা, এ পর্যন্ত তারা তো 6 মাস ধরে প্রায় আধা ক্ষমতায় আধা রাজপথে আছে, তো তাদের আচার আচরণ কর্মকাণ্ডে কি গুণগত পরিবর্তনটা আপনি দেখছেন? আপনি আমাকে ভাই বুঝান, তাদের আচার আচরণ এবং কর্মকাণ্ডে কি এমন গুণগত পরিবর্তন আপনি দেখছেন যা আপনি আগে কখনো এই দেশে দেখেন নাই? দেখাতে পারবেন? পারবেন না। 3 জন লোক মন্ত্রী হয়েছে, মন্ত্রী তো বলবো, উপদেষ্টা হয়েছে, তারা অন্য অন্য উপদেষ্টাদের চেয়ে কি গুণগত চেঞ্জটা তারা করতে পারছে তাদের মিনিস্ট্রিতে? ওদের জীবনযাপনে কি পরিবর্তনটা তারা দেখাতে পারছে? হ্যাঁ, গাড়ির মডেল চেঞ্জ হয়েছে, দামি দামি ব্র্যান্ডের কেটস পরছে, ব্র্যান্ডেড জ্যাকেট পরছে, এগুলো দেখছি। এই তো পরিবর্তন। এই পরিবর্তন তো আগে হয়েছে। পরিবর্তনটা কি? হোয়াট ইজ সেকেন্ড রিপাবলিক? যত লোকে এই রিপাবলিক করতে বুঝে তার চেয়ে 10 জন লোক ইন্ডিয়ার একটা রিপাবলিক চ্যানেল নামে একটা ফালতু চ্যানেল আছে, হই হই করে যাত্রার ভঙ্গিতে ওঠেছি নি। রিপাবলিক বুঝে না রে ভাই, বাংলাদেশের মানুষ কেমনি বুঝবে? তার তো কোনো বাস্তবতা এখন এখানে নাই। তারা নতুন কি বলছে, আমি একটা কথা বলি, গণপরিষদ ইলেকশন করবে তারা, ঠিক আছে? এই জিনিসটা কি জিজ্ঞান যে জিজ্ঞাসা করেন, ভাই এটার কামটা কি? গণপরিষদ তুমি যে করবে এটা কাজটা কি বুঝান আপনি? কেউ দেখেন ওইখানে দর্শক যারা ছিল কেউ বুঝে কিনা? কেউ বুঝে না। তৃতীয় আরেকটা করছে নতুন জিনিস, কি ইনকিলাব জিন্দাবাদ। এই জিনিসটা কি? এই জিনিসটা কি? ইনকিলাব জিন্দাবাদের মধ্যে কি এমন আছে যা নাকি আমাদের আগে কখনো ছিল না? নতুন নতুন শব্দ আমদানি করা। ইনকিলাব নামে একটা হিন্দি একটা মুভি ছিল, অমিতাভ বচ্চন আর শ্রীদেবী অভিনয় করছিল, ওটা দেখছিলাম। ইনকিলাব, বাংলাদেশের ইনকিলাব নামে একটা পত্রিকা আছে, বাংলাদেশের মানুষ এগুলি চিনে। আর ইনকিলাব জিন্দাবাদ ইদানিং ওনাদের এক পীর সাহেব আছে বিদেশ থেকে, উনি একটা বক্তব্য দেওয়ার সময় শেষ করে ইনকিলাব জিন্দাবাদ। এই দেশ থেকে নানা রকম দুর্নীতি করে পলাইছে আর ইনকিলাব জিন্দাবাদ কয়েছে। এই তো ইনকিলাব জিন্দাবাদটা কার স্লোগান বলুন তো? ইন্ডিয়ার যে কমিউনিস্ট পার্টি আছে ওদের এই স্লোগানটা ওরা দিত একসময়, এই স্লোগানটা ওরা দিত। আমাদের স্বাধীনতা মানে 47-এর যে যুদ্ধ, স্বাধীনতা যুদ্ধ, সেখানে কেউ কেউ যুদ্ধ। পাকিস্তানেও এই স্লোগানটা আছে, ইন্ডিয়াতেও আছে, পাকিস্তানেও আছে। আমাদের দেশে থেকে যত লোক ইনকিলাব জিন্দাবাদ বলে তার চেয়ে অন্তপক্ষে 50 গুণ লোক ইন্ডিয়া আর পাকিস্তান ইনকিলাব জিন্দাবাদ বলে। আবার না হিসাব বলে আমরা ভারতপন্থী হবো না, পাকিস্তানপন্থী হবো না, ভারত আর পাকিস্তান থেকে স্লোগান নিব। এই হলোটা কি? এইগুলি হলো কি জানেন? নতুন নতুন শব্দ দিয়ে আপনি চমক দিতে পারেন, বাট এদের কি মিন করে? আপনার উচিত ছিল কি এই শব্দগুলির সম্পর্কে এই সভাটা করার আগে হোমওয়ার্ক করা, মানুষের কাছে যাওয়া, মানুষকে বোঝানো যে কি সেকেন্ড রিপাবলিক কি। মাসুদ কামাল সেই সময় কি চলে গেছে? সেকেন্ড রিপাবলিক করাটা না, সামনে নিয়ে এসেছে। কোনো সময় চলে যায় না পৃথিবীতে। শুনেন, পৃথিবীতে সময় তো দিতে হবে। 1 সপ্তাহ পরে পৃথিবীতে কিয়ামত হচ্ছে না, আমি বলি না যে কিয়ামত হয়ে যাব, সময় শেষ হয়ে গেছে, সময় অনন্তকাল আছে। কিন্তু যখন আপনাকে নতুন কিছু নিয়ে আসবেন, আগে পাবলিকের সম্বন্ধে একটা প্রস্তুতি নিতে দিবেন না? আমি ওটা বলছি, সময় চলে যায় নাই, বাকি জীবন ধরে তারা বিরোধী দলে থাকবে, এটা প্রচার করবে, অমুক করবে, তমুক করবে, কোনো সমস্যা নাই। ইলেকশনের পরে দেখবে যে বেলুন চুপ হয়ে গেছে, কোনো সমস্যা নাই, তখন আর এটা প্রচারও করতে পারবে না। প্রচারটা এখনই করা উচিত ছিল। গত কয়েকদিন তারা ফেব্রুয়ারি মাসের সেকেন্ড উইকে দল করার কথা ছিল, সেই দল করতে করতে ফেব্রুয়ারি শেষের দিন করলো, লাস্ট ডে অফ ফেব্রুয়ারি করলো। তো এই কটা দিন তারা কী করছে? খালি নেতা কে হবে এটা ঠিক করার চেষ্টা করছে, খালি নেতাটা কে হবে, এবং সেইটাও করতে যে কম্প্রোমাইজের উপর কম্প্রোমাইজ। আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জুনিয়র যুগ্ম আহ্বায়ক নাই, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সিনিয়র যুগ্ম সচিব, মানে এইগুলি খালি অ্যাকোমোডেট করার জন্য। এবং তারপর যেটা দাঁড়া করাইছে
এটা হলো গিয়ে 90% ঢাকা ইউনিভার্সিটি, আর বাকিটা অন্য ইউনিভার্সিটি। আমি খুশি হয়েছি, আমি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলাম, এক ধরনের আনন্দ পাইছি যে ঠিক আছে, এই নিয়ে একটা কোটার দিক দিয়ে আমরা এগিয়ে আছি। আবার এটা কিন্তু কোটা বিরোধী আন্দোলন করছে। তো এইগুলো সব মিলে যেটা হয়েছে, আমাদের দেশের এই দেশের মাটি, এই দেশের মানুষ, এদেশের যে রাজনীতি, তার সব কিছুর প্রভাব এখানে আছে। নাথিং নিউ।